বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা এখানে চাকরি বাকরি করছেন, নেতা মন্ত্রী হয়েছেন, বিশেষ করে এখন তারা বিজেপি পন্থী। আপনারা সাবধান হয়ে যান। বহু বলেছি, বিশ্বাস করেননি। ভোটের আগে বলেছি, তখন আপনারা আমাকে চটি চাঁটা বলেছেন। আমাদের কথা আপনারা, দামাল বাংলা আমাদের কথা আপনারা শোনেননি, আন্দোলন করেননি, অধিকার আদায় করার চেষ্টা করেননি, একত্রিত হননি। আজকে সরকার পাল্টে গেছে। দেখুন, এখনো আমি মানিক ফকির একই জায়গায় আছি, অথচ দেখুন পুলিশ, এই সরকারও আমাকে গ্রেপ্তার করছে না। কেন বলুন তো? আমি যা যা বলেছি সম্পূর্ণ সত্যি কথা। 10 কোটি টাকা দিলেও আমি মিথ্যা বলবো না। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা খুব বিপদে ধরা পড়ে গেছে। এক অর্থে সিএএ আপনাদের ধরার জন্য। উদাহরণ দিই, মুখ্যমন্ত্রী বললেন 2,30,000 আবেদন করেছে, 23,000 না 26,000 সার্টিফিকেট পেয়েছে। তাহলে বাকি মানুষ যাদের নিষ্পত্তি হয়ে গেছে অথচ পায়নি সার্টিফিকেট, তারা ভারতে কোন আইনে আছে? কতদিন ভারতীয় পরিষেবা পাবে? যারা এসসি সার্টিফিকেট নিয়ে চাকরি বাকরি করছেন, তারা কোন আইনে সিএতে আবেদন করেছে? ধরা পড়ে যাবে। তাহলে এসসি তাদের সার্টিফিকেট তাদের পক্ষে ভয়ঙ্কর, এসআইআর তাদের পক্ষে ভয়ঙ্কর। কারণ এসআইআর এর নাম তুলেছে ডোমিসাইল দিয়ে বা এসসি সার্টিফিকেট দিয়ে। এসসি ভেরিফিকেশন হচ্ছে, সব ধরা পড়ে যাবে। ডোমিসাইল মানে মূল নিবাসী সার্টিফিকেট, 50 সালের আগে যারা বাস করছে, 50 সালের আগে থেকে। তো সেখানে পলিটিক্যাল দলগুলো ফাঁসিয়েছে। এবার চলে আসুন সেন্সাস। সেন্সাসের দুটো পার্ট। প্রথম পার্টটা এখন যেটা চলছে, গেঁথে নিচ্ছে, ধরে নিচ্ছে, মানে চিহ্নিত করে গেঁথে নিচ্ছে। সেকেন্ড পার্টে দিতে হচ্ছে ব্যক্তির জন্ম কোথায়। ব্যক্তি যদি মিথ্যা করে বলে বাংলাতে বা এই কলকাতায় বা বনগাঁয়, তাহলে সে সিএতে আবেদন করলো কি করে? ধরা পড়ে যাবে। ব্যক্তি যদি বলে বাংলাদেশে, তাহলে ধরা পড়ে যাবে। ব্যক্তি এসসি এসটি ওবিসি কিনা, জেনারেল কিনা। তো এসসি যদি লিখে ফেলে, তাহলে সে সিএতে আবেদন করলো কি করে? 8 ফুটের একটা যদি 8 হাতের শাড়ি বা 8 ফুটের যদি একটা শাড়ি, সেটা দিয়ে ঢাকতে গেলে কখনো পাছা বেরিয়ে যাচ্ছে, পাছা ঢাকতে গেলে বুক বেরিয়ে যাচ্ছে, বুক বেরিয়ে গেলে আটকাতে গেলে পেট বেরিয়ে যাচ্ছে। ফলত যতক্ষণ না পর্যন্ত সংবিধানের 6 ক এবং বাংলা ভাগের বিরুদ্ধে কেন বাংলা ভাগ করা হয়েছিল, কোন আইন কিভাবে ঠকিয়েছিল, আন্তর্জাতিক আদালতে মামলা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত 6 ক অনুসারে নিঃশর্ত নাগরিকত্বের আন্দোলন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ, বাংলাদেশ থেকে আসা হোক, পূর্ব পাকিস্তান থেকে আসা হোক, তারা একত্রিত না হচ্ছে, অত্যন্ত খারাপ দিন আসছে। খারাপটা কেমন? ধরুন, হিন্দু মুসলমানের দাঙ্গা ভারতে লাগবে না, বাংলায়, পশ্চিমবঙ্গে। কেন না? আমার মতে মুসলমানরা প্রায় সবাই স্যারেন্ডার করেছে। কেন করেছে না? তাদের রক্তের মধ্যে তথাকথিত নিম্ন বর্ণের আছে রক্ত। যেমন এই মুসলমানরা কখনো পণ্ডকর্ত্রী ছিল আগে, 2-3টে জেনারেশন আগে, না হলে সে রাজবংশী ছিল, না হলে কিছু একটা ছিল, নমশূদ্র ছিল। পরবর্তী সময় তারা ধর্মান্তরিত হয়েছে। ফলত ব্রাহ্মণ্যবাদের এই কড়া ডোজের কায়দা কানুন, এই মাইক খুলে নেওয়া, আজান বন্ধ করা, শুধু পশ্চিমবঙ্গের 15,500 ওয়াকফ সম্পত্তি এক প্রকার চলে যাওয়া, ইউসিসির মাধ্যমে তাদের শরীয়তি আইনটাকে প্রায় ধ্বংস করে দেওয়া, এগুলো এদের কোনো অনুভূতি হচ্ছে না। কারণ এদের রক্তের মধ্যে আছে দাসত্ব, আর এদের ভিতরে আছে কিছু দালাল, যারা
আরএসএস এর স্লিপার সেলের, সেটা স্বাধীনতার আগেও ছিল, ভারত পরাধীন হওয়ার আগেও ছিল, পরেও ছিল, সবসময় থাকে। তাহলে মুসলমান হিন্দু দাঙ্গা লাগবে না, এরা মেনে নেবে ধর্মান্তকরণ, যেমন বাংলাদেশ, যেমন আসামে হয়েছে, এখানেও মেয়েরা লাল টকটকে সিঁদুর পরে যাগযজ্ঞর সামনে বসে ধর্মান্তকরণ করে বিশ্বনবী হযরত মুহাম্মদের নামে গালাগালি দেবে। ছেলেরাও ধুতি পাঞ্জাবি পরে যাগযজ্ঞর সামনে হাজারিকা টাইম যেমন টাইটেল পাচ্ছে ওখানে, এখানেও কিছু চতুর্বর্ণের শূদ্র হয়ে তথাকথিত হিন্দু হয়ে যাবে। ফলে মুসলমানদের কথাটা আমি এখন বলছি না, আমি দীর্ঘদিন ধরে মুসলমানদের নিয়ে কাজ করছি। আমি মনে করি এরা যে ডিসিপ্লিন, যেভাবে জীবনকে চালিয়েছে, মানবতার যে উদাহরণ দিয়েছে পৃথিবীতে, ভারতে, এইসব কথাগুলো মানুষকে জানানো হয় না, এটা ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়েছে। ফলে আমি মুসলমানদের কথা বলছি না, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না। আবার বিজেপি চেষ্টা করেছিল কুর্মী আর আদিবাসীদের মধ্যে, আদিবাসী সাঁওতালদের মধ্যে বিরোধ লাগানো, ঠিক যেভাবে মৈতেই এবং কুকিদের মধ্যে বিরোধ লাগিয়ে হাজারের বেশি মানুষকে গলা কেটে গুলি করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার মণিপুরে। মণিপুর আমার খুব ঘনিষ্ঠ জায়গা, আমি বারবার গেছি, ওখানকার সমস্যা জানি। ওখানকার মৈতেই মানে নিচে যারা আছে তাদেরকে বলেছে তোদেরকে এসটি সার্টিফিকেট দেবো, আর পাহাড়ের উপরে যারা থাকে তারা কুকি জাতি, তাদেরকে বলেছে ওরা এসটি সার্টিফিকেট দিলে তোদের সব জমি কেড়ে নেবে। আসলে এটার পিছনে আছে আদানি আম্বানির পাহাড় জঙ্গল কেড়ে নেওয়ার জন্য। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের কুর্মী ভাইরা, আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিছু মানুষ আছেন, এরা অত্যন্ত সম্ভ্রান্ত, বেশিরভাগ শিক্ষিত। আমার বন্ধু যেমন ছত্রধর মাহাতো, সে কুর্মী। শোনা যায়, ইতিহাস বলছে জামশেদপুর টাটার এই শহরটার সমস্ত জমি তাদের ছিল। তাদের এখন শখ জেগেছে, তারা এসটি হতে চায় ওবিসি থেকে। বিজেপি বলেছিল তোদের এসটি করে দেবো। এসটি হলে, এদিকে পুরুলিয়ার একজন এডিএম ল্যান্ড, আমার বিশেষ শ্রদ্ধার বন্ধু লোক, তিনি বলেছিলেন যে এই কুর্মীরা পয়সালা শিক্ষিত, এরা যদি এসটি হতে পারে তাহলে সাঁওতালদের সব জমি কিনে নেবে, সব কেড়ে নেবে, কারণ এসটিতে জমি কেউ নিতে পারে না। ফলত একই সমস্যা মণিপুর এবং বাংলার, যেটা বিজেপি করতে চেয়েছিল কিন্তু এখন একটু থিতু হয়ে গেছে। কুর্মী ভাইদের অনেকেই বিজেপি হওয়ার ফলে তারা এমএলএ হয়েছে, তিনি নিজের ধান্দায় চলে এসছে, সে আর আন্দোলনের দিকে যাচ্ছে না। আর আদিবাসী সাঁওতাল ভাই সহ আরো যারা এদেশের প্রকৃত আদিবাসী, তাদের সমস্ত খাবার কেড়ে খেয়ে নিয়েছে বাংলাদেশ থেকে আসা হয়তো বোকা কিছু মানুষ। আবার এপারেরও কিছু দেখছি যে এপারেরও লোক এসটি সার্টিফিকেট নিয়ে তাদের শেষ করে দেয়। আমার বন্ধু সেই সময় মুর্শিদাবাদের এডিএম জেডপি ছিলেন, তিনি খুব দুঃখ করে আমাকে বলেছিলেন, আদিবাসীদের যন্ত্রণার কথায় তার চোখ দিয়ে জল বেরিয়েছিল। আমাকে বলেছিল আদিবাসী অঞ্চলগুলো একটু সার্ভে করে দাও। আমি সার্ভে করে দেখেছিলাম প্রত্যন্ত গ্রামের ভিতর রাস্তা, কিন্তু যেই আমার আদিবাসী সাঁওতাল মা বোনদের এরিয়া শুরু হয়ে গেল, সেখানে আর রাস্তা করেনি। সিপিএম, কংগ্রেস, তৃণমূলের দালাল, পঞ্চায়েত প্রধানরা, জেলা পরিষদ, এইভাবে সাঁওতাল সহ আমার আদিবাসীদের সমস্ত খাবার কেড়ে খেয়ে নিয়েছে। তারা শান্ত, তারা এই ভারতের প্রকৃত ভূমিপুত্র, তারা মালিক, তারা বিপদের মধ্যে আছে।
ফলত বাংলা একটা ভয়াবহ আগুনের মধ্যে পড়েছে। গতকাল আমার ভাই, আমি আর নাম বলছি না যতক্ষণ কাজটা ফাইনাল না হচ্ছে, সে এই পাড়ের পণ্ড ক্ষত্রিয়, 1946 সালের দলিল সে আমাকে পাঠিয়েছে। তার এসসি সার্টিফিকেট আছে, তার মেয়ে নিট পরীক্ষায় এবার ভালো রেজাল্ট করেছে। সে তো বাস্তবিক আইন অনুযায়ী 1950 সালের 10ই আগস্টের অর্ডার অনুযায়ী সে সমস্ত সুযোগ, এসসি সুযোগ পাওয়ার অধিকারী। কিন্তু তার মেয়ে আমারও কন্যার মতো। অনেকদিন ধরে আমাকে বলছিল, প্রায় বছর কানেক তার মেয়েকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এই বসিরহাটের কোনো একটি নাম বলছি না, এখন এসডি অফিস থেকে বহু ঘোরাচ্ছে। আমি খুব একটা গুরুত্ব দিইনি এতদিন। পরশুদিন রাত্রে সে যখন বলল, এত রেগে গেছে, আমি তখন ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে আমি পাঠালাম আমার অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত প্রিয় মানুষ, এই রাজ্যের কোনো একটা দপ্তরের সেক্রেটারিকে, জয়েন্ট সেক্রেটারি কিংবা স্পেশাল সেক্রেটারি, সে পারের লোক। সে আমাকে বারবার বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব পাক, ওরা আমাদেরই ভূমিপুত্র অখণ্ড ভারতের, কিন্তু তারা যেন ভুয়োভাবে এপারের খাবারগুলো খেয়ে না নেয়। আমি অনেক যন্ত্রণা এই মানুষগুলো দেখেছি। তো তাকে বললাম, সে বলল তুমি কাগজ পাঠাও। তো আমি কাগজপত্রগুলো সব পাঠিয়ে দিলাম, মানে আবেদন করার সমস্ত কাগজপত্র যা যা ছিল। তারপরে তিনি আমাকে বারবার ফোন করে বললেন 1950 সালের আগের কাগজ দেখাও। 1950 সালের আগের দলিল দেখালাম, পণ্ড ক্ষত্রিয়। আমার ওই মেয়েটির বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম করে করে পণ্ড ক্ষত্রিয় দিলাম। সে আমাকে আগে বলেছিল যে তারা একসময় খুব পয়সাওয়ালা ছিল, কিন্তু বাঙালিরা এসে সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে এমন একটা অবস্থা করেছে, সে সিকিউরিটির কাজ করত। আমি খুব একটা গুরুত্ব দিইনি। আমি যেমন গুরুত্ব দিইনি, আমার অত্যন্ত কাছের একটি ছেলে আছে মিলন, আশরাফুল মিলনদের 146 বিঘে জমি কেড়ে নিয়েছে ওপার থেকে এসে। আজকে সে একসময় বম্বে লেবার কাটতে গিয়ে ধরা পড়েছিল অনুপ্রবেশকারী বলে। এখন সে আছে, তার দলিল পর্চা আমি দেখেছি, মামলা মোকদ্দমা চলছে। অবাক করার কাণ্ড, ইললিগাল মাইগ্রেন্ট যারা ওপার বাংলা থেকে এসে ভুয়ো এসসি সার্টিফিকেট তৈরি করে এসসি এসটি করে নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি হয়েছেন, যারা এসডিও বিডিও হয়েছে, তারা এসসি সার্টিফিকেটগুলো দিয়েছে শুধু তার জাতির এবং বাংলাদেশের লোকদের। এপারের মানুষগুলো সেই রেল লাইনের ধারে বা ফুটপাতে বা রিক্সা চালাচ্ছে, আর সংসার ফেলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আমার মা বোনেরা বাদুর ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে কলকাতায় এসে লোকের বাড়িতে কাজ করছে। আমি কালীঘাটের রাধা উপন্যাস লিখতে গিয়ে, নামে যে উপন্যাস, আমার খুব চালু উপন্যাস, মোটা উপন্যাস, আমি অনেক পতিতাপল্লী ঘুরেছি, অনেক মা বোনদের সঙ্গে দেখেছি কথা বলে, যারা অনেকেই আমার এই বাংলার প্রকৃত ভূমিকন্যা এসছি। তখন আমি এসব মানে বুঝতাম না। আজকে যখন কাজ করছি, এই সমস্যা থেকে কি করে বাঁচানো যায় মানুষগুলোকে, আমি বিশ্বাস করি দেশান্তরিত ছিন্নমূল মানুষ তারাও অখণ্ড ভারতের ভূমি সন্তান। সংবিধানের 5(6) ক, সেখানে বাবা সাহেব লিখেছেন 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। এত বলার পরও বাংলাদেশ থেকে এই আসা মানুষগুলো একত্রিত হয়নি, আন্দোলন করেনি। তারা বিজেপির ঝান্ডা উড়িয়ে গুন্ডাগিরি করে সারা দিন গালাগালি দিয়েছে আমাদের দামাল বাংলাকে।
পিটিয়ে মেরেছে ওদের ভালো করতে যাওয়ার জন্য, হসপিটালে ভর্তি হয়েছি। ট্রেনে যেতে গিয়ে আতঙ্কিত করেছে, মারতে এসছে, ফেলে দিতে এসছে। যাদের জন্য লড়ছি তারা, এদের বাঁচাবো কি করে? আগামী বাংলা ভয়ঙ্কর।